আচ্ছা দেখো, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন চ্যাপ্টারে ফোকাস করবা? মেইনলি তোমাদের বোর্ড এক্সামে এই 7টা চ্যাপ্টার থেকে টোটাল ম্যাথ আসবে 8টা, টোটাল সিকিউ আসবে কয়টা? টোটাল সিকিউ আসবে তোমার 8টা। এটা তোমরা সবাই জানোই। তো ঘটনা হচ্ছে 8টা সিকিউর মধ্যে তোমাদের দিতে হবে 5টা। এখন তোমরা যদি বুঝতে পারো যে কোন কোন চ্যাপ্টার গুলো থেকে মাস্ট সিকিউ আসবে, একের অধিক আসবে, তাহলে তোমাদের জন্য প্রিপারেশন নেওয়াটা আরো অনেক ইজি হয়ে যাবে। দেখো, তুমি ভেক্টর আছে, আদর্শ গ্যাস আছে, তো আমি এই দুইটা দিয়ে শুরু করি। তোমার ফিজিক্সে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি বলো, ভেক্টর এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই দুইটা চ্যাপ্টার হচ্ছে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এই দুইটা চ্যাপ্টার মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। একটা জিনিস মাথায় রাখবা, 8টা সিকিউ এর মধ্যে হয় ভেক্টর থেকে 2টা দিবে, নতুবা এইটা থেকে 2টা দিবে। তো এই ক্যালকুলেশনটা কিভাবে মাথায় রাখবা, যদি এইটা থেকে 2টা দেয় তাহলে এটা থেকে একটা দিবে, হয় 2টা নতুবা 1। হয় তাহলে এখানে দিবে একটা নতুবা 2টা। এখানে যদি 2টা দেয় এখানে একটা দিবে, এখানে যদি একটা দেয় এখানে 2টা দিবে। তার মানে এই দুইটা চ্যাপ্টার পড়লে তোমাদের কিন্তু 3টা হয়ে গেল। বুঝতে পারছো? তোমাদের 3টা সিকিউ মোটামুটি কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকতেছে তোমরা যদি প্রথম প্রথম অধ্যায় বলতে ভেক্টর এবং আদর্শ গ্যাস, যেটা দ্বিতীয় অধ্যায় এবং দশম অধ্যায়, এই দুইটা ক্লিয়ার করো। বুঝতে পারছো আমার কথা? তো দেখো, এই দুইটা ক্লিয়ার করার পর তোমরা যদি নেক্সট একটা চ্যাপ্টারে যাও, ইজি। তো এইটা হচ্ছে তোমার এই 6 অধ্যায় এবং 8 অধ্যায়। 6 অধ্যায় এবং 8 অধ্যায়, এই দুইটা চ্যাপ্টার এমন এক চ্যাপ্টার যেখানে তোমার কম্বিনেশন করে ম্যাথগুলো দিবে। তুমি যদি একটা চ্যাপ্টার অনেক ভালোভাবে পড়ে যাও, তারপরেও দেখবা যে তোমার গ্যাপ থাকতেছে, কারণ আরেকটা চ্যাপ্টারে তোমার যদি লেকিংস থেকে থাকে। তো তোমার কাজ হচ্ছে যে এই চ্যাপ্টার দুইটা খুব ভালো করে পড়া, কারণ এই চ্যাপ্টার দুইটা থেকে মিক্সড আকারে আসবে 2টা। বুঝতে পারছো? 2টা। কারণ আমার কথা হচ্ছে, তোমরা যদি এই দুইটা চ্যাপ্টার অনেক ভালো করে করো, অনেক ভালো করে করো, এই দুইটা যারা মোটামুটি ভালো করে করবা তারা দুইটাই দিতে পারবা, আর যারা একটু গাফিলতি করবা তারা একটা দেওয়ার সম্ভাবনা খুব বেশি। বুঝতে পারছো? আচ্ছা দেখো, তার মানে ধরে নিলাম যে তুমি এখান থেকে একটা দিবা, মানে একটা সাপোজ হার্ড করছে, তাহলে এই দুইটা অধ্যায় থেকে তোমরা খুব ভালো করে পড়বা কম্বিনেশন টাইপ ম্যাথ গুলা। দেখবা যে পাহাড়ের উচ্চতায় জি এর মান দিয়ে চাইছে, তারপর দেখবা যে ওই জি এর মান দ্বারা তার পর্যায়কাল চাওয়া হয়েছে, পর্যায়কাল দ্বারা সময় হারাইছে কিনা, কত সেকেন্ড হারাইছে এবং সময় হারাইলে তার পরবর্তী পর্যায়কাল কত, এই জিনিসগুলা ভালো করে ফোকাস করবে, মানে যেগুলা মিক্স আপ ম্যাথ গুলা আছে টেস্ট পেপারে তোমাদের। তাহলে দেন দেখো, এই যে পদার্থের গাঠনিক ধর্ম যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে প্রতি বছর মাস্ট একটা করে আসে। এইটা যদি আমি ভেক্টর এবং আদর্শ গ্যাসের সাথে তুলনা করি, এইটা হচ্ছে মাস্ট একটা চ্যাপ্টার। এটা হচ্ছে সব থেকে ইজি এবং অনেক দ্রুত সলভ করা যায়, অনেক দ্রুত সলভ করা যায়। বুঝতে পারছো? কয়েকটা সিলেক্টিভ ট্রাপ মাথায় রাখবা, ওগুলা আমি একটু পর তোমাদের প্রতিটা চ্যাপ্টারে কি কি পড়া লাগবে ওগুলা সুন্দর মতো করে সূত্র আকারে দিতেছি এবং টপিকগুলোর নাম বলতেছি, তোমরা জাস্ট আগে এইগুলা সলভ করো। দেন যদি তোমাদের টাইম থাকে, মনে হয় যে না আমরা অনেকগুলো পড়বো, তাহলে তোমরা পড়িয়ে। এই পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটা মাস্ট আসবে এবং এইটা খুব ইজি, এইটা তোমরা মাথায় রাখবে। তাহলে এখান থেকে তুমি একটা দিবা, কারণ এটা হচ্ছে ইজি, সবসময় আসে। আচ্ছা, ভাগ্য খারাপ হলে সেটা আলাদা ব্যাপার। এখন দেখো, বাকি থাকে তোমার এই দুইটা চ্যাপ্টার। তো আমি আমার অনেক স্টুডেন্টের কাছে শুনি যে বলে ভাইয়া এই দুইটা চ্যাপ্টার এত করি তারপরে ওখানে কঠিন লাগে। তো আমি বলবো যে এই কাজ ক্ষমতা শক্তির যে চ্যাপ্টারটা আছে, এখানে যে মোটরের ক্ষেত্রে তোমার এগুলো অবশ্যই একটু পর পড়াইলে বুঝতে পারবা। মোটরের ক্ষেত্রে এইচ নির্ণয় এবং ইকে ইপি, এই জিনিসগুলা নির্ণয় করাটা একটু যদি তোমরা শিখতে পারো তাহলে ইজি হবে। এবং নিউটনীয় বলবিদ্যাতে তোমরা একটা ব্যাংকিং কোণ দেখবা, ওইটা পড়লে মোটামুটি এটা কাভার। সো এই এই দুইটা চ্যাপ্টার থেকে যদি তোমরা একটা দিতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে টোটাল, ও আর তো লাগেই না, 5টা তো হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে তোমাদের 5টা সিকিউ হয়ে যাচ্ছে। দিয়ে অ্যান্সার তো করাই লাগবে 5টা ভাইয়া। তাহলে 5টা যদি তোমরা দেখো আমি যেভাবে দেখাইলাম, তাহলে তোমরা 6টা অ্যান্সার করতে পারতেছো। আর যদি ভালো প্রিপারেশন নাও তাহলে দেখবে তো অনেকগুলো কমন আসছে। তোমরা ভয় পাওয়ার দরকার নাই। এখন আমি তোমাদের একটা করে চ্যাপ্টার ওয়াইজ দেখাবো যে আসলে ভেক্টরে কি কি পড়বা, তারপর নিউটনি বলবিদ্যা, এইভাবে ধীরে ধীরে দেখাবো। তবে শুরুতে আমি ভেক্টর, দেন যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে শুরু করি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো দেখো, দেন আমি দেখানো শুরু। তাহলে দেখো, তোমরা ভেক্টর থেকে কোন কোন টপিক পড়বা? ভেক্টর থেকে জাস্ট 3টা টপিক পড়বা ভাইয়ারা। নদী নৌকার ম্যাথ পড়বা, ডট গুণন ক্রস গুণন পড়বা, আর ক্যালকুলাস পড়বা। ক্যালকুলাসে 3টা টপিক আছে, এটা তোমরা জানো। নদী নৌকাতে তোমরা যে ফর্মুলাটা জানো, যে সামান্তরিকের সূত্র, এই জিনিসটা একটু ভালো করে মাথায় সেট করে নিবা।
ভালো করে মাথায় সেট করে নিবা যে তোমার এই দিক বরাবর যদি পি কাজ করে, এই দিক বরাবর কিউ কাজ করে, তাহলে এখানে তাদের লব্ধি কাজ করে। সেই ফর্মুলাটা তোমরা ভালো করেই একটু দেখে নিবা যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন এই আলফা কোনটা? আলফা হচ্ছে পুরাটা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোনটা হচ্ছে আলফা, এবং আর হচ্ছে তোমার ভূমির সাথে উৎপন্ন কোণ থিটা। সবসময় মাথায় রাখবা যে আর যেটার সাথে কোণ উৎপন্ন করবে সেইটা যখন আমরা থিটাটা নির্ণয় করব, থিটাটা নির্ণয় করার ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা যে ট্যান ইনভার্স তোমার এখানে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। মাথায় রাখবা থিটা যার সাথে কোণ উৎপন্ন করবে সে এখানে মুক্ত অবস্থায় থাকবে, থিটা যার সাথে কোণ উৎপন্ন করবে সে মুক্ত অবস্থায় থাকবে। তোমরা সর্বদা চেষ্টা করবে যখন নদী নৌকার ম্যাথ করবা তখন এই যে তোমার নদীর যে স্রোত আছে, স্রোতের বেগটা তোমরা এটা ধরার চেষ্টা করবা, স্রোতের বেগ, এবং স্রোতের বেগের সাথে যে থিটা কোণটা সেটাকে থিটা বিবেচনা করবা। আর সর্বদা মাথায় রাখবা যে মাঝি কোন কোণে নৌকা চালায়, মাঝি আলফা কোণে নৌকা চালায়, মাঝি আলফা কোণে নৌকা চালায়, মাঝি আলফা কোণে নৌকা চালায়, এবং নৌকা যায় কোন কোণে? নৌকা যায় তোমার থিটা কোণে, নৌকা যায় থিটা কোণে, নৌকা যায় থিটা কোণে। এইটা খুব ভালো করে মাথায় সেট করে নাও, কারণ হচ্ছে তোমরা যখন নদী নৌকার ম্যাথ করতে যাবা তখন দেখবা আলফা এবং তোমার থিটা নিয়ে অনেক ঝামেলায় পড়তেছে। সো এখান থেকে আরেকটু ঝামেলাযুক্ত ম্যাথ কি দেয়, বলে দেয় যে নদী মনে করো এইটা, তুমি যদি সোজাসুজি যাইতে চাও, সোজাসুজি যাইতে হইলে মাঝিকে কত ডিগ্রি করে নৌকা চালাইতে হবে। তার মানে মাঝি যদি সোজাসুজি যায়, মনে করো স্রোত এই দিকে যাইতেছে, স্রোত এই দিকে যাইতেছে, তার মানে মাঝিকে অবশ্যই এই দিক বরাবর চালাইতে হবে। তার মানে সোজাসুজি যাইতে হলে থিটা অলওয়েজ কত ধরবা? থিটা অলওয়েজ কত? থিটা অলওয়েজ 90 ডিগ্রি যখন তোমার সোজাসুজি চালাইতে বলবে। এখন থিটা যখন 90 ডিগ্রি হয় তখন ট্যান 90-র মান কত তোমাদের হয়? ট্যান 90-র মানে হচ্ছে 1/0, যা অসংজ্ঞায়িত। তোমরা যখন ক্যালকুলেটর এবার এটা বসাও তখন কিন্তু তোমাদের ভুল হয়ে যায়। যখন তুমি এই সাইডে 1/0 মান আসে তখন এইটা 0 হয়ে যায়, এটা থাকে, তখন তোমার আলফা ইজ ইকুয়াল টু এটা হয়ে যায় কজ ইনভার্স মাইনাস তোমার পি বাই কিউ, মাইনাস পি বাই কিউ। তো এইটা দিয়ে তোমরা বের করতে পারো যে মাঝি কত ডিগ্রিতে চালালে তোমার নৌকাটা সোজাসুজি অপর পারে পৌঁছাবে। এইটা হচ্ছে নদী নৌকা সংক্রান্ত ম্যাথ। তবে নদী নৌকাতে আরেকটা ম্যাথ আছে, যদি তুমি কম সময়ে যাইতে চাও, এটা হচ্ছে সোজাসুজি যাইতে হলে, তাহলে এখানে লিখে দেই সোজাসুজি, সোজাসুজি যাইতে হলে থিটা হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু যদি তুমি কম সময়ে যাইতে চাও, কম সময়ে, কম সময়ে যাইতে চাও, কম সময়ে যাইতেছিলে আলফা 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি ধরে তুমি থিটার মানটা বের করে দিবা। বুঝতে পারছো? দেন তোমার একটা ম্যাথ থাকে যে তুমি এস ইজ ইকুয়াল টু ভিটি ফর্মুলা থেকে দূরত্ব কত, বেগ কত, সময় কত লাগে, এই জিনিসগুলো বের করতে পারবা। সো নদী নৌকার ম্যাথ গুলা এই ফর্মুলা দিয়ে তুমি ভাইয়া করবা যাতে তোমার কোনো গ্যাপ না থাকে। বুঝতে পারছো? দেন নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ডট গুণন এবং ক্রস গুণন। ডট গুণন এবং ক্রস গুণনের ক্ষেত্রে তোমরা ভেক্টর সবাই চিনো। ভেক্টরের ক্ষেত্রে ফর্মুলাগুলো যেমন যদি আমি একটা ভেক্টর ধরি যে 2i প্লাস 3j প্লাস 4k, বি একটা ভেক্টর ধরলাম যে -2i মাইনাস জে প্লাস 3k। বুঝতে পারছো? দুইটা ভেক্টর ডট গুণন কিভাবে বের করা হয়? এ ডট বি, এটা আমরা নর্মাল ফর্মুলা জানি, এ বি কস থিটা। আর যদি আমি ক্রস গুণন বের করতে বলি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। তো ঘটনা হচ্ছে আমাদের যদি আমরা দুইটা এরকম ভেক্টর লিখি, তার মানে ভেক্টর দুইটার অবস্থান যদি আমি এক্স ওয়াই জেড অক্ষ বরাবর দেখাই, সাপোজ এইটা বি, তাহলে দেখো হচ্ছে যে এই যে এ কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে এই ব্যাপারটা। এবং আমাদের যদি এখান থেকে শুধু ডট গুণন বের করতে বলে আমরা সিম্পলি করবো, থিটার মান দেওয়া থাকবে। যদি ক্রস বের করতে বলে এভাবে করবো। এখন অনেক সময় তোমার থিটার মান দেওয়া থাকবে না, অনেক সময় মানে কোনো সময় বেশিরভাগ থিটার মান দেওয়া থাকে না। তো তখন তোমরা কি করবা? এ ডট বি এর ফর্মুলা এখানকার সহগ তোমরা যে ফরম্যাটে ম্যাথগুলো করছো ওই ফরম্যাটে করবা। তো বেশিরভাগ একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখবা, সেটা হচ্ছে এখান থেকে বেশিরভাগ থিটা এর মান নির্ণয় করতে বলে। কিসের মান? থিটা এর মান নির্ণয় করতে বলে। সো এই জিনিসটা মাথায় রাখবা। এবং বলে যে মনে করো এখানে দিয়ে দিল যে এম এর মান কত হলে যে ভেক্টর দ্বয় লম্ব হবে কিনা, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে কিনা। তাহলে এই তিনটা টাইপ করবে, একটা থিটার মান নির্ণয়, একটা হচ্ছে এম এর মান কত হলে লম্ব হবে কিনা, এম এর মান কত হলে সমান্তরাল হবে কিনা, তিনটা। দেন হচ্ছে তোমাদের ডট গুণফল ক্রস গুণফল। তো এই ডট গুণফল এবং ক্রস গুণফল থেকে তোমরা এই টাইপ ম্যাথ গুলা একটু দেখবা ভাইয়ারা। দেন লাস্ট যে আমাদের টপিক আছে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলাস। ক্যালকুলাসে তিনটা জিনিস আছে, আমি যদি লিখি তোমার একটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট লিখলাম প্রথমে, গ্রেডিয়েন্ট, আর দ্বিতীয় টপিক হচ্ছে ডাইভারজেন্স,
আর একটা আছে কার্ল। তো আগে আমি এই দুইটা জিনিস দেখাই। ডাইভারজেন্স জিনিসটাই হচ্ছে ডট গুণন। ডাইভারজেন্স জিনিসটাই হচ্ছে কি বলতো, ডট গুণন। কার্ল মানে হচ্ছে ক্রস গুণন। একটু কিন্তু ক্রস গুণনের তোমরা ফরম্যাট গুলো জানো। আর এটা হচ্ছে সাধারণ গুণন বা নর্মাল গুণ। এখন তোমরা বলতে পারো ভাই কার সাথে গুণ, কার সাথে গুণ? এই জিনিসটাকে বলা হয় একটা অপারেটর, যেটাকে স্যার হ্যামিল্টন আবিষ্কার করছে। এটাকে বলা হচ্ছে তোমার ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ এ। বুঝতে পারছো? এই ফরম্যাটটা দিয়ে তোমরা যেটা রাশি দিবে এখানে ক্যালকুলাস পার্টটাতে দিতে পারে, মনে করো 3x² y z, এইটাকে তুমি ইয়া করো, গ্রেডিয়েন্ট করো বা ডাইভারজেন্স করো বা কার্ল করো, করতে বলতে পারি। বুঝতে পারছো? তাহলে তোমরা এই ফরম্যাট গুলো একটু জানবা, তাহলে তোমাদের ভেক্টরটা ইজিলি হয়ে যাবে। দেখো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতেও তোমরা আমি 3টা টপিক হাইলাইট করে দিছি। এই 3টা টপিকের মধ্যে একটু ঢুকাই দিছি অন্য টপিক ছোট। তো তোমরা এই 3টা টপিকে মেইন ফোকাস করবা। তো দেখো প্রথম যে টপিকটা বলছি যে পুকুরের গভীরতা নির্ণয়, এই সংক্রান্ত ম্যাথ তোমরা আগেও দেখে আসছো যে বয়েলের সূত্র থেকে পুকুরের গভীরতা নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলো আসে। যেমন আমি যদি পুকুরের প্রথম টপিকটা চিন্তা করি, এই যে P1V1 = P2V2, তোমরা এই ম্যাথটা করছো কার ফর্মুলা দ্বারা? বয়েলের ফর্মুলা দ্বারা। তো এই জিনিসটা হচ্ছে কি, যে যদি তোমার চাপ বাড়ে আয়তন কমে বা আয়তন বাড়লে চাপ কমে, এটা একটা আর একটার উপর নির্ভর। তো এই জিনিসটা পুকুরের গভীরতা কেমনে দিয়ে দেয়, মনে করো এটা একটা পুকুর, ওরা বলে দেয় মনে করো পুকুরে পানি আছে। তো তুমি নর্মালি চিন্তা করো, আমি একটা বুদবুদ এখানে একটা মনে করো এখানে একটা বেলুনের একটা আয়তন, বেলুনে একটা পানি ভরাই দিছি বা শুধু একটা বায়ুপূর্ণ বেলুন, এইটাকে যদি আমি এখানে তলদেশে নিয়ে যাই তাহলে তার আয়তন বাড়বে না কমবে? তুমি নর্মালি বুঝতেছো যে এখানে এইটা যদি আমি নিচে নিয়ে যাই তাহলে ওখানে পানির অনেক চাপ থাকতেছে, বায়ুর চাপ তো আছেই, তার মানে এই চাপের কারণে কি হয়ে যাবে, এর আয়তন অবশ্যই কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে উপরের চাপ যদি আমি চিন্তা করি যে P1 এবং উপরের আয়তন V1, মানে বেলুনের ভিতরে যতটুকু বায়ু আছে তার আয়তন এবং চাপ যতটুকু আছে এটাকে P1। তাহলে এই যে আমি এখানে পানি রাখলে পানির একটা এখানে চাপ আছে, যদি আমি এখানে মধু রাখি মধুর চাপ আছে, মানে এখানে যে তরল পদার্থটা রাখবো সেই তরল পদার্থের একটা নিম্নাংশে একটা চাপ আছে। তাহলে দেখো এই যে এখানে যে চাপটা ক্রিয়েট হবে এইটা হচ্ছে এর কিসের উপর নির্ভরশীল, এইচ এর উপর নির্ভরশীল, এবং এখানে যে পদার্থ রাখছো সেই পদার্থটার ঘনত্বের উপর নির্ভরশীল, এবং এই যে তোমার নিম্নমুখী যে ক্রিয়াটা করতেছে সেইটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভরশীল। সো নিচে তোমার থাকতেছে তোমার পানির চাপ, তাইলে নিচে চাপ হচ্ছে যে P2 সমান বায়ুর চাপ প্লাস কিসের চাপ বলতো, পানির চাপ। আর V2 মানে কি, V2 মানে এটা V2ই, তুমি যেটা আয়তন পরিবর্তন হবে সমস্যা নাই। তাহলে এই যে পানির চাপটাকে আমরা নর্মালি কি বলে থাকি, H ρg বলে থাকি। তখন এই ফর্মুলাটা দাঁড়ায় P1V1 = P1 + H ρg ইন্টু V2। এই ফর্মুলা দ্বারা তোমরা এইচ নির্ণয় করার ম্যাথ পারবা, তার মধ্যে P1 দেওয়া থাকবে এবং আয়তন বলবে। তো এই ক্ষেত্রে তোমরা একটা জিনিসে ফোকাস করবা যে তোমাদের বলে দিবে যে একটা বুদবুদের আয়তন এত হইলো, হ্রাস পাইলো এত গুণ বা বৃদ্ধি পেলো এত গুণ, বুদবুদের আয়তন, টোটাল আয়তন। তো এই জায়গায় দেখো বুদবুদ একটা কি, বৃত্ত? নো, বৃত্ত হচ্ছে অলওয়েজ হচ্ছে দ্বিমাত্রিক একটা বস্তু, বাট এই যে বুদবুদ হচ্ছে কি ত্রিমাত্রিক, যেটাকে আমরা গোলক বলে থাকি। গোলকের আয়তন তোমরা ভালো করে মাথায় রাখবা যে 4/3πr³। সো আয়তনটা মেইন ফোকাসে রেখেই ম্যাথ গুলাতে ওরা ক্রিটিক্যালি একটু মানে ক্রিটিক্যাল থিঙ্কিং চায় যে তোমরা কিভাবে জিনিসগুলো দেখো। তো দেখো আমরা যদি V2 চিন্তা করি তাহলে ওখানে বলে দিতে পারে যে ব্যাসার্ধ এত গুণ হইলো বা ব্যাসার্ধ হ্রাস পাইলো, তখন তোমার এই ফর্মুলা দিয়ে তোমার জিনিসটা বের করে নিতে হবে। বুঝতে পারছো? তাহলে গভীরতা নির্ণয় সংক্রান্ত তোমরা এতটুকু করবা। দেন নেক্সট টপিক হচ্ছে তোমাদের গ্যাসের শক্তি। শক্তির ক্ষেত্রে তোমরা এয়া ফর্মুলাটা, এইটা ফর্মুলা দিয়ে করবা ম্যাথগুলা, A = 3/2RT। এটা 1 মোল গ্যাসের জন্য। তো তোমার তো সবসময় 1 মোল গ্যাস দেওয়া থাকবে না, N দেওয়া থাকতে পারে। এখন এইটা ফর্মুলা দিয়া, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা তোমরা মান জানো 8.31 জুল/মোল/কেলভিন। টেম্পারেচারটা দেওয়া থাকবে। মেইনলি এখানে টেম্পারেচারটা চেঞ্জ করলেই দেখা যায় গ্যাসের শক্তি কম বেশি হইতেছে। তাহলে টেম্পারেচারের উপরে ইটা কি সমানুপাতিক হারে বাড়তেছে এন্ড কমতেছে। সো এই ফর্মুলাটা অনেক সময় না তোমাদের RT এর মান না দিয়ে থাকে, PV এর মান দেয়া থাকে, তখন 3/2 PV। এই ফর্মুলা দিয়েও তোমরা করতে পারো। সো এটা হচ্ছে গ্যাসের শক্তি নির্ণয় সংক্রান্ত যে ব্যাপারটা। এখন হচ্ছে CRMS বেগটা, এটার ফর্মুলাটা মাথায় রাখবা যে √3RT/m। যখন তোমার গ্যাসের তাপমাত্রা দেয়া থাকবে এবং গ্যাসের আণবিক ভর এগুলা দেয়া থাকবে তখন তুমি এই ফর্মুলা ইউজ করবা, কিন্তু যদি তোমার গ্যাসের চাপ এবং ঘনত্ব দেয়া থাকে তখন এই ফর্মুলা ইউজ করবা 3p/ρ।
রো মানে হচ্ছে ঘনত্ব আর চাপ। এইটা দিয়ে তুমি কি বের করবা, গ্যাসের CRMS বের করবা। দেন আছে আমাদের গড় মুক্ত পদ। গড় মুক্ত পদে তোমরা ক্লোসিয়াসের সমীকরণটা দিয়ে করবা, ল্যামডা ইজ ইকুয়াল টু 1/√2 পাই ডি স্কোয়ার এন। তার মানে ডি হচ্ছে একটা হচ্ছে ব্যাস এবং এন হচ্ছে কতগুলো অণু আছে। সাপোজ তোমার মনে করো এইটা একটা পরমাণুর ভিতরে অনেক, সরি পরমাণু না, এটা একটা মনে করো পদার্থের ভিতরে অনেকগুলো এরকম কি আছে, অণু পরমাণু আছে। এরা কন্টিনিউয়াসলি কি করতেছে, একদিকে আরেক দিকে চলাফেরা করতেছে। ফলে কি হইতেছে, এদের মধ্যে সংঘর্ষ হইতেছে। সংঘর্ষের ফলে মনে করো একভাবে লাগার পর আবার মুক্ত অবস্থায় বিরাজমান করতেছে। এটা হচ্ছে গড় মুক্ত পদ। তাহলে এই দুইটা টপিক তোমরা এখান থেকে দেখবা। দেন আসি আমরা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এই অধ্যায় থেকে। তুমি বলতে পারো যে এই যে 3 নম্বর যে আমি টপিকটা লিখছি, 3 নম্বর টপিক থেকেই তোমাদের একটা কোশ্চেন আসবে, এটা মাস্ট ভাইয়া। এই যে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। শিশিরাঙ্কের ফর্মুলাটা তোমরা এইভাবে জেনে নাও যে থিটা ইজ ইকুয়াল টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। তো এই যে এই θ1 কি এবং θ2 কি, এই জিনিসটা মাথায় রাখার জন্য মাথায় রাখবা যে দুইটা বাল্ব আছে। কি আছে? বাল্ব। বাল্ব এখন একটা হচ্ছে তোমার শুষ্ক আর একটা হচ্ছে সিক্ত বাল্ব। তাহলে এইটা হচ্ছে θ1, এইটা হচ্ছে θ2। তোমার এক্সামে অনেক সময় লিখে দেওয়া থাকে যে শুষ্ক বাল্বের তাপমাত্রা এবং সিক্ত বাল্বের তাপমাত্রা এত এত দেয়া আছে। তখন কিন্তু তোমার এই এবং এখানে একটা পদার্থ ইউজ করা হয়, সেই পদার্থটাকে বলা হয় গ্লেইসার ধ্রুবক। পদার্থকে বলা হয় না, মানে পদার্থটি গ্লেইসার ধ্রুবক থেকে সেই মানটা এখানে বসাইলে তুমি শিশিরাঙ্ক পাবা। এখন কথা হচ্ছে যে শিশিরাঙ্কের সংজ্ঞাটা তুমি এখান থেকে দেখবা। এবং শিশিরাঙ্ক কিসে লাগে? শিশিরাঙ্ক লাগে তোমার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার সময়। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার জন্য তোমার যে আর আপেক্ষিক আর্দ্রতা পরস্পর আর দ্বারা, এটা হচ্ছে F ডিভাইডেড বাই F ইন্টু 100%, F ডিভাইডেড বাই F ইন্টু 100%। তো এইটা হচ্ছে তোমার শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ। শিশিরাঙ্কে কি? জলীয় বাষ্পচাপ। আর এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় বাষ্পচাপ। সো এই ম্যাথ দুইটা করার ক্ষেত্রে সাপোজ মনে করো শিশিরাঙ্ক বের হয়েছে তোমার 22°C এবং স্বাভাবিক তাপমাত্রা মনে করো 30°C। এখন 22°C তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ এবং 30°C তাপমাত্রায় বাষ্পের চাপ, এই দুইটার অনুপাতটার যে তোমার আণবিক যেটা শতকরা পার্সেন্ট, এইটাই হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। এটা অনেক সময় ঘ নম্বরে দেখবা দিবে যে এক কোন স্থানে, মানে ঢাকা বা রাজশাহী কোন স্থানে একটা মানে স্বস্তি অনুভব করবে। মাথায় রাখবা যে জায়গায় যত বেশি আপেক্ষিক আর্দ্রতা সে জায়গায় একটা লোক তত বেশি অস্বস্তি অনুভব করবে, মানে তার খারাপ লাগবে। আপেক্ষিক আর্দ্রতা বেশি মানে কি বলতো, মানে এইটা কম। আপেক্ষিক আর্দ্রতা বেশি মানে এইটা কম। আচ্ছা, অত ক্রিটিক্যালি চিন্তা করার দরকার নেই। তুমি আগে চিন্তা করো যে আর এর মান যেখানে বেশি হবে সেখানে একটা লোক খারাপ অনুভব করবে, অস্বস্তি অনুভব করবে। তো দেখো এই শিশিরাঙ্ক দ্বারা তোমরা এই শিশিরাঙ্কের এই ফরম্যাট এবং আপেক্ষিক আর্দ্রতার এই ফরম্যাট দিয়ে ম্যাথগুলো করবা। এখন ঘটনা হচ্ছে তোমার ডিরেক্ট এই দুইটা টেম্পারেচারের যে জলীয় বাষ্প এটা দেয়া থাকবে না। তোমাদের দেখবা যে একটা দিয়ে দিছে 20-এ, একটা দিয়ে দিছে 21-এ, এখানে দেখবা যে 28-এ দিছে, একটা 29-এ দিছে, বাট ডিরেক্ট 30-এরও দেয়া নাই, 22-এরও জলীয় বাষ্পের চাপ দেয়া নাই। তখন এখান থেকে তোমাদের ক্যালকুলেশন করে বের করা লাগবে। এটা একটু দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে তোমার আদর্শ গ্যাস ও গ্যাসীয় গতি থেকে এই তিনটা টপিক খুব ভালো করে মাথায় রাখবে। আচ্ছা দেখো, মহাকর্ষ, অভিকর্ষ এবং পর্যায়ভিত্তিক গতি 6 অধ্যায় এবং 8 অধ্যায় আমি একসাথে লিখছি, কারণ হইতেছে এই দুইটা থেকে মিক্সড আপ কয়টা সিকিউ আসে, দুইটা সিকিউ। সো এই দুইটা একসাথেই লিখলাম। তো দেখো এখানে আমি 4টা টপিক লিখছি, একদম শর্ট ভাইয়া, বুঝতে পারছো? এই 4টা টপিক তোমরা একটু যদি ভালো করে পড়ো তাহলে দেখবো অনেক ইজি হবে। তো আমরা দেখো জি এর মান নির্ণয় সংক্রান্ত প্রথমটাতে যদি যাই, প্রথম নরমাল দেখো জি এর ফর্মুলা তুমি জানো, জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে জি হচ্ছে তোমার কি মহাকর্ষীয় ধ্রুবক, এর মানটা একটু মুখস্থ রাখবা যে 6.67 ইন্টু 10⁻11 তোমার এককটা হচ্ছে যে তোমার নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বুঝতে পারছো? এককগুলা মুখস্থ করবা না, একটু ক্যালকুলেশন আকারে একটু মাথায় রাখবা। আর হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ, এম হচ্ছে তোমার পৃথিবীর ভর, যদি তুমি পৃথিবীর ক্ষেত্রে বের করো। এখন এটা দিয়ে কেমন ম্যাথ দিবে, তোমার তো পৃথিবীর অভিকর্ষ স্তরের মান তুমি জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা স্ট্যান্ডার্ড ধরা হয় সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে পারদ যে চাপটা দেয়। তো ঘটনা হচ্ছে তোমার সবসময় পৃথিবীর ক্ষেত্রে বের করতে বলবে এমন না। মনে করো তোমার চাঁদের ব্যাসার্ধ দিল, চাঁদের ভর দিল, তোমার চাঁদের অভিকর্ষ স্তরণের মান নির্ণয় করতে বলো, তখন তুমি এই ফর্মুলা দিয়ে করবে। এখন বলতে পারো ভাইয়া জি এর মান, এই জি এর মানটা কি বিগ জি এর মানটা কি পরিবর্তন হবে কিনা? বিগ জি হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক, মহাবিশ্বে যা কিছু আছে যে মহাকর্ষীয় যে ধ্রুবক হিসেবে কাজ করতেছে,
প্রত্যেকের ক্ষেত্রে এই মানটা সেম, এবং এই মানটা না অনেক সময় মেডিকেল বা অন্যান্য এডমিশন এক্সাম এবং একাডেমিক যে এক্সাম আছে এবং সেটাতেও ডিরেক্ট দিয়ে দেয়, এবং এই এককের মানে দেখবা মানগুলো সেম দিয়ে দেয় ক খ গ তে, এবং এই একক একটু পরিবর্তন করে। সো তোমাদের দুই জায়গায় ফোকাস রাখা লাগবে। সো জি এর আগে ফর্মুলাটা তোমরা শিখে নাও যে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার, এবং এখান থেকে ম্যাথ আসতে পারে কি কোনো একটা গ্রহ বা উপগ্রহের কি দিয়ে দিল, ভর দিয়ে দিল, ব্যাসার্ধ দিয়ে দিল, এবং জি এর মানটা নির্ণয় করতে বলবে, বা তোমার জি এর মান দিল এবং আর এর মান, বা মানে যে কোনো দুইটা ভ্যালু দিবে এবং আরেকটা বের করতে বলবে। এখন দেখো এই জি এর মানগুলো আসলে চেঞ্জ হয় কোথায় কোথায়, একটা এইচ উচ্চতা এবং একটা এইচ গভীরতা। আগে বুঝো যে আমি এই যে জিটা লিখছি এইটা আসলে কোথায় জানো, মনে করো এইটা যদি পৃথিবী হয়, এই যে পৃথিবীর কেন্দ্র এবং পৃথিবীর এই জায়গাটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে আর, বুঝতে পারছি, এই ব্যাসার্ধটা হচ্ছে আর। তার মানে এইটা হচ্ছে ভূপৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। বাট তোমার যদি ম্যাথ আসে যে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায়, এইচ উচ্চতায়, তার মানে এখান থেকে দেখো এই যে যদি আমি উচ্চতায় বের করি এইচ, এইখানে অভিকর্ষ ত্বরণ, সাপোজ মনে করি একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে অভিকর্ষ ত্বরণের মান কত, তখন হবে এই ফর্মুলাটা জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার। বুঝতে পারছো ফর্মুলাটা? এইভাবে তোমরা জাস্ট করবা। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই সবসময় যে উচ্চতায় বের করতে বলবে এমন তো কথা নাই। এখন মনে করি এখানে একটা খনি আছে, খনির গভীরতা মনে করি এইচ, তার মানে যদি আমি বলি যে এইচ গভীরতায়, গভীরতায় তাহলে জি এইচ ফর্মুলাটা হবে তোমার জি এম বাই আর মাইনাস এইচ স্কোয়ার। বুঝতে পারছো? তার মানে এই যে এটা একটা এইচ উচ্চতায় ফর্মুলা, একটা এইচ গভীরতায় ফর্মুলা, এই তিনটা ফর্মুলা হচ্ছে অভিকর্ষ ত্বরণে, খুব ভালোভাবে মাথায় রাখবা যে উচ্চতার সাথে কিভাবে তারা চেঞ্জ হয়। দেন আমি যাব তোমার, এটা হচ্ছে অক্ষাংশ ক্রিয়া, অভিকর্ষ ত্বরণেরই একটা হচ্ছে অক্ষাংশ ক্রিয়া। বুঝতে পারছো? চিত্রটা একটু মুছে দিলাম। এটা হচ্ছে অক্ষাংশ ক্রিয়া। মনে করো এইটা পৃথিবীটা একদম গোল না, একটু মনে করো অ্যাব্রো থ্যাব্রো। তো সব জায়গায় তো আমাদের অভিকর্ষ ত্বরণ সমান না। তো আমি যদি এটাকে এক্স অক্ষের একটা অক্ষ বিবেচনা করি, মনে করি এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, তো প্রতিটা অঞ্চল কি কোণ উৎপন্ন করে, একটা ল্যামডা, যেটাকে বলা হয় অক্ষাংশ কোণ। অক্ষাংশ কোণটাকে ল্যামডা, এই ল্যামডাকে আবার তরঙ্গ ভাবি না। তো এইটা হচ্ছে কোনো একটা স্থান, মনে করো জি ড্যাশ, এই স্থানে অভিকর্ষ ত্বরণের ফর্মুলাটা হচ্ছে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তার মানে এই জিটা হচ্ছে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ওমেগাটা হচ্ছে তোমার পৃথিবীর যে কৌণিক বেগ বা তুমি যার বের করবা তার টোয়াইস পাই বাই টি, টি হচ্ছে পর্যায়কাল, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এবং এই ল্যামডা হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, ও কজ স্কয়ার ল্যামডা। বুঝতে পারছো কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে এই ফর্মুলা। তার মানে টোটাল জি এর ফর্মুলা তুমি পাইলা চারটাই, চারটা ফর্মুলা ভাইয়া খুব ভালো করে মাথায় রাখবা, তাইলে জি এর মান সংক্রান্ত যে ম্যাথ গুলো আছে সেগুলো তুমি অনেক ইজিলি পারবা। এখন এই জি এর ম্যাথ দিয়ে তোমার যে পর্যায় ভিত্তিক গতির সাথে দেখবা পর্যায়কালের একটা সম্পর্ক প্রতিস্থাপন করে ম্যাথ দিতে পারে। তো বা তোমার বলতে পারে যে পাহাড়ের উপরে জি এর মান এত এবং ভূপৃষ্ঠে এত, তাহলে পাহাড়ের উচ্চতা কত, এগুলো একটু ফোকাস রাখবা। এখন আসো মুক্তিবেগ। মুক্তিবেগ মানে তোমার যে বেগে কোনো কিছুকে নিক্ষিপ্ত করলে সেটা আর পৃথিবীতে ফিরে আসে না, বা এসকেপ অফ ভেলোসিটি। এটার ফর্মুলা হচ্ছে √2gr। তুমি এই ফর্মুলা দিয়েও করতে পারো, যদি বলো ভাই আমি এখানে জি এর ফর্মুলা বসাবো √2gm/r। বুঝতে পারছো? এখানে gm/r স্কয়ারই তো, একটা আর একটা আর কাটা গেছে, এবং এইটা তুমি যে কোনো একটা ফর্মুলা দিয়ে করতে পারো। তবে হ্যাঁ, কি ইনফরমেশন বা কি ডেটাতে আছে সেটার উপর বেস করে তুমি ম্যাথ করবে। যদি ব্যাসার্ধ এবং এম এর মান দেওয়া থাকে তখন এইটা, যদি অভিকর্ষ স্থান এবং ব্যাসার্ধ দেওয়া থাকে তখন এই ফর্মুলা। এইটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ দিয়ে অনেক ম্যাথ আছে, জাস্ট একটা সিম্পল ফর্মুলা দিয়ে দেখবা তুমি অনেক ইজিলি পারতেছো। এখন আসে মুক্তিবেগ এবং স্যাটেলাইটের বেগ কিন্তু সেম না, মুক্তিবেগ এবং স্যাটেলাইটের বেগ সেম না। মুক্তিবেগ কি লিখলাম √2gr, বাট স্যাটেলাইটের বেগ কি জানো? স্যাটেলাইটের বেগ হবে তোমার, স্যাটেলাইটের বেগ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু √gm/r প্লাস এইচ। এইটা খুব ভালো করে মাথায় রাখো, কারণ তুমি মনে করো এটা একটা পৃথিবীর উপর একটা স্যাটেলাইট পাঠাইছো এইরকম, এই স্যাটেলাইটটা পৃথিবীকে প্রদক্ষিণ করবে, স্যাটেলাইটের বেগ কেমন হবে, স্যাটেলাইটের পর্যায়কাল কেমন হবে। সবসময় যে স্যাটেলাইট হবে এমন না, চন্দ্র বা অন্য উপগ্রহ এমন হইতে পারে। তো এই যে স্যাটেলাইটের বেগের ফর্মুলা, এইটা ফর্মুলা দিয়ে ম্যাথ করবে, এবং পর্যায়কালের ফর্মুলাটা এটা দিয়ে মাথায় রাখবা যে টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই, এই ফর্মুলাটা একটু হার্ড মনে হইতে পারে, আর প্লাস এইচ ডিভাইডেড বাই জিএম। এই ফর্মুলা মাথায় রাখবা না, দেখবা যে তুমি এখান থেকে
এই স্যাটেলাইটটা কত উচ্চতায় আছে পৃথিবী পৃষ্ঠ থেকে, এখান থেকে এইচ নির্ণয় করতে পারবা। এখান থেকে যদি তুমি বেগ বের করতে চাও, টোয়াইস পাই আর প্লাস এইচ, এইটা দেখো তো এই বেগের উল্টো একটা ফর্মুলা না, সো 1/v বসানো যায় ভি, তাহলে তুমি এটা থেকেও ডিরেক্ট বের করতে পারো। সো তুমি এই ফর্মুলাতে স্পেশালি ফোকাস করবা, তাহলে এখান থেকে তুমি এইচটা নির্ণয় করতে পারবা। এইচ এখান থেকে অনেক ইজিলি নির্ণয় করা যায়। সাপোজ তুমি এখান থেকে কি লিখতে পারো, টি ইজ ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার আর প্লাস এইচ, যেহেতু আর প্লাস এইচ এখানে রুটের ভিতর ঢুকা দিছি, সো আমি কিউব দিতে পারি এখানে জিএম, দেন আমি এটাকে বর্গ করে দিব, দেন জিএম গুণ করে দিব, দেন ঘনটাকে কি করে দিব, ঘনমূল করে দিব, দেন আরটাকে মাইনাস করে দিব, দেন এইচ বের হবে। এইটা হচ্ছে তোমার 2 নম্বর যে টপিকটা সেটা। দেখো আমরা তারপর 3 নম্বর টপিকটাতে যাই। 3 নম্বর টপিকটাতে বলছে যে দোলনকাল ও দোলনকালের যে চিত্র সংক্রান্ত ম্যাথগুলো আছে, এটা হচ্ছে 8 অধ্যায়ের স্পেশালি ম্যাথগুলো কিভাবে দেয়া থাকে দেখো। তোমার এইরকম একটা দোলন দেয়া থাকে, যে এটা মনে করো একটা সময় পর এখানে যাইতেছে, একটা সময় পর এখানে যাইতেছে। তো এইটা থেকে যে ম্যাথগুলো আসে, যে মনে করো তোমার এখানে একটা বিন্দু দিছে, এইটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তোমার দিতে পারে যে সি বিন্দুতে এর শক্তি নির্ণয় করে। তো একটা জিনিস মাথায় রাখবা, আর সংরক্ষণশীলতার যে ব্যাপারটা, যেটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিন্দুতে তার শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবেই। কোথাও হয় না যে শক্তি সংরক্ষণশীলতা মেনে চলবে না, কারণ হচ্ছে তোমরা জানো শক্তির ধ্বংস বা বিনাশ নেই বা জন্ম নেই, যা আছে তাই এক রূপ থেকে রূপান্তরিত হয়। এখানে যেমন তুমি পুরা গতিশক্তিটা পাচ্ছ, এখানে পুরা বিভব শক্তিটা পাচ্ছ, এখানে হাফ গতিশক্তি প্লাস হাফ বিভব শক্তি পাচ্ছ, যেটা যোগ করলে তোমার এই পুরা এখানে যে শক্তি, এখানে যে শক্তি, এখানে সেম শক্তিটা পাইতেছো। তো দোলনকালের তুমি ফর্মুলা গুলো একটু জেনে নাও, যে টি ইজ ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার এল বাই জি। এই অনেক সময় এলটা দেয়া থাকে না, অনেক সময় দেয়া থাকে টোয়াইস বাই রুট ওভার তোমার স্মল এল ডিভাইডেড বাই আর প্লাস জি। এই বিগ এলটা হচ্ছে এখান থেকে এই কার্যকর দৈর্ঘ্যটা, এই পর্যন্ত। বাট এই এল প্লাস আর হচ্ছে তোমার এই যে এল এবং এই যে আর, বুঝতে পারছো? তো সুতার দৈর্ঘ্যের ব্যাপারটা অনেক সময় যে কার্যকর দৈর্ঘ্য এবং সুতার দৈর্ঘ্য ডাজেন্ট সেম, বুঝতে পারছো? সো এই দুইটা ফর্মুলা জানবা। এবং টি দিয়ে যদি তুমি স্প্রিং এর ম্যাথ দেয়, রুট ওভার টোয়াইস বাই রুট ওভার এম বাই কে, এখন তুমি বলতে পারো যে এই এম বাই কে, এখানে কে আবার কি, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। আমি দুই টাইপ স্প্রিং আঁকায় দেই, একটা হচ্ছে এমন একটা স্প্রিং, তার সাথে আর একটা স্প্রিং, এখানে একটা স্প্রিং দেন আর একটা স্প্রিং। এই স্প্রিং গুলাতে তুমি ভর ঝুলাই দিলে স্প্রিং গুলার কি থাকে, ধ্রুবক থাকে। এই স্প্রিং গুলার ধ্রুবক দিয়া ধ্রুবকটাকে কে বলা হয়, এবং এটা হচ্ছে রোধের বিপরীত হিসেবে কাজ করবে যখন সমান্তরালে থাকবে। এটা যদি কে ওয়ান, এটা যদি কে টু হয়, তাহলে এদের স্প্রিং ধ্রুবক তুল্য ধ্রুবক হবে কে ইজ ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু, মানে নর্মালি রোধ যখন শ্রেণীতে থাকলে যা হইতো তা। এবং এটার ক্ষেত্রে কি হবে, 1/k ইজ ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2, এবং এই মানটা এখানে বসবে, এবং এখানে কত ভর ঝুলাইছে সেটা বসাইলে আমাদের পর্যায়কাল বা ইয়া চলে আসবে। এবং টি দ্বারা আমাদের অনেকগুলা ম্যাথ করা যায়, যে তোমার জি এর সাথে সম্পর্কযুক্ত, কারণ তুমি জানো টি কার ব্যস্তানুপাতিক বলো তো, হচ্ছে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন হচ্ছে সময় হারানো বা লাভ। সময় হারানো বা লাভের ক্ষেত্রে তুমি যে ফর্মুলাটা জানো, 2 × ৮৬,৪০০ ডিভাইডেড বাই তোমার ৮৬,৪০০, যদি তুমি হারাও তাহলে মাইনাস এন, যদি লাভ হয় প্লাস এন, তাহলে প্লাস মাইনাস এন দ্বারা তুমি ম্যাথটা জাস্ট করবা, তাহলে এই মহাকর্ষ অভিকর্ষ এবং পর্যায়বৃত্ত গতির যে ম্যাথগুলো আছে এগুলো ইজিলি সলভ হয়ে যাবে। আচ্ছা, পদার্থের গাঠনিক ধর্ম যে চ্যাপ্টারটা আছে সেটাতে আমি বলছি একটা সিকিউ মোটামুটি মাস্ট থাকবে ভাইয়া, একটা সিকিউ মাস্ট থাকবে। তো এই জন্য একটু টপিক একটু বাড়াই দিচ্ছি, যে 5টা টপিক, আরো কিছু পড়া লাগতো। তো তোমাদের যাদের প্রিপারেশন একটু লো, তারা এই 5টা টপিকে আগে মেইনলি ফোকাস করবা, দেন অন্য টপিকে শিফট করবা। তো দেখো প্রথম আছে ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্কটা দিয়ে তুমি যেটা করবা, ইয়ং এর গুণাঙ্ক তুমি ফর্মুলাটা এইভাবে চিন্তা করবা, যে স্থিতিস্থাপকতা যে পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক, যেটা আমাদের হুক বলছে, তো সেইটা তুমি লিখবা যে এল ডিভাইডেড বাই এল। তো এটা অনেক সময় এফ এল ডিভাইডেড বাই এল ওইভাবে তুমি চিন্তা করে অনেকে লেখে। তো এইভাবে চিন্তা করবা তুমি, এই ফরম্যাটটা চিন্তা করবা, তাহলে অনেক ইজি লাগবে, বুঝতে পারছো? তো ইয়ং এর গুণাঙ্ক কি কি কাজে লাগে, প্রত্যেকটা ম্যাথের মোটামুটি সিকিউ, আমি যে ম্যাথগুলো দেখলাম বোর্ড সিকিউ গুলো তোমাদের, সেগুলোতে তোমার ঘ নম্বরে বলছে যে কোনটি বেশি স্থিতিস্থাপক, বা কোনটির মনে করো স্থিতিস্থাপকতা বেশি, তো বা কোনটি বেশি শক্তিশালী, এই জিনিসগুলো বের করার জন্য তোমরা ইয়ং এর গুণাঙ্ক বের করবে। ইয়ং এর গুণাঙ্ক বের করলে হবে কি, তোমার যার ইয়ং এর গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতা বেশি, একদম মানে এটা বেশি, স্পেশালি ইস্পাত রড এগুলো দিয়ে তোমার ম্যাথ গুলো দেওয়া আছে। ইয়ং এর গুণাঙ্কটা এই কাজে লাগে, তোমরা এই ফরম্যাটে লিখে ম্যাথটা জাস্ট সলভ করবা। আর ইয়ং এর গুণাঙ্কের কোনো একক নেই, কারণ এখানে তোমার এককগুলো কি হয়ে যাচ্ছে, অনুপাতিক রাশির কি থাকে না, একক থাকে না।
2 নম্বর যে তোমার ম্যাথটা আয়তন গুণাঙ্ক কে দ্বারা প্রকাশ করা হয়, দেখো এখানে আমি এফ বাই এ মানে একটা প্রয়োগ করছি পীড়ন, ফলে তোমার বিকৃতি হয়েছে। সো এখানেও আয়তন যে বিকৃতি হয়েছে ভি ডিভাইডেড বাই ভি, স্মল ভি ডিভাইডেড বাই বিগ ভি। ভি মানে হচ্ছে আগের আয়তনটা ছিল এবং আয়তন কতটুকু বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে সেটুকু। তাহলে এইটা তুমি ডিরেক্টলি লিখতে পারো যে এফ বিগ ভি বাই এ স্মল ভি। বুঝতে পারছো? সো এই ফরম্যাটেও লেখা যায়। সো আমরা এই ফরম্যাট ফলো করব। এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। 3 নম্বরে হচ্ছে আমাদের সংনম্যতা। অনেক সময় না এই জিনিসটা ইম্পর্টেন্ট হিসাবে আমি কেন বলি, কারণ হচ্ছে আয়তন গুণাঙ্কের যে বিপরীত রাশি এটা অনেকে বুঝতে পারে না। জাস্ট তুমি 1/k, সংনম্যতা হচ্ছে তোমার সংনম্যতা, এটা সি দ্বারা প্রকাশ করা যায় 1/k। তার মানে তোমার এখানে যে অ্যান্সারটা বের হয়েছে সেটাকে তুমি জাস্ট 1 দিয়ে ভাগ দিয়ে দিবা, দেখবা তোমার সংনম্যতা বের হয়ে গেছে। তো টেস্ট হওয়ার কি আছে ভাইয়া, জাস্ট তুমি আয়তন গুণাঙ্ক আগে বের করবা, করে জাস্ট এটাকে উল্টাই দিবা, শেষ। দেন আছে তোমার পয়সনের অনুপাত। পয়সনের অনুপাতটা এখানে লিখি। পয়সনের অনুপাতটা তোমার সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, শেষ। সরি, বিগেল বিগেল এটাকে লেখা যায় ডিএল ডিভাইডেড বাই ডিএল। বুঝতে পারছো? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এইটা করতে পারলে তোমার পয়সনের অনুপাত দশমিকে কততে আসতেছে সেটা জাস্ট তুমি বলে দিবা। যদি উদ্দীপকে একটা মান দেয়া থাকে সেই মানের সাথে তুলনা করতে বলে তখন তুমি তুলনা করবা। এখন আসলে লাস্ট হচ্ছে কৃত কাজ, এটা মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই এল, মানে কতটুকু বৃদ্ধি পেল। তো এই পাঁচটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার পয়সনের অনুপাত, দেন ইম্পর্টেন্ট হচ্ছে সংনম্যতা, দেন হচ্ছে কৃত কাজ। আর এটা হচ্ছে তোমার বের করার জন্য লাগে। আয়তন গুণাঙ্ক কত লাগে না, কারণ সংনম্যতার সাথে রিলেটেড। বলিও না যে ভাইয়া সবগুলোতে ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে তোমাদের পুরো চ্যাপ্টারে যেগুলো আছে সেখান থেকে এক্সট্রাক্ট করে আমি দিছি যে এই কটা পড়াই লাগবে মাস্ট, যদি তুমি একটা সিকিউ কমন পাইতেছে। এই হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। বুঝতে পারছো? দেখো আমাদের লাস্ট দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার আর একটা হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার। বুঝতে পারছো? একটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা আর একটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। তো এই দুইটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের 4টা টপিক দিছি। একটা হচ্ছে ব্যাংকিং কোণ, একটা হচ্ছে কৌণিক ভরবেগ, কাজ, শক্তি এবং ক্ষমতা। কাজ শক্তিটা একটু এক্সট্রাক্ট করে দিছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। তো আমরা শুরুতেই দেখো 4 অধ্যায়ে যে আমরা ব্যাংকিং কোণটা পড়বো, ব্যাংকিং কোণের ক্ষেত্রে তোমরা ভালো করে মাথায় রাখবা যে tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। ভি মানে হচ্ছে, সাপোজ মনে করো এটা একটা রাস্তা গেছে, এটা একটা রাস্তা মনে করো বাঁক গেছে, মনে করো এভাবে একটা গাড়ি যায় এভাবে চলে যাবে। তো এই গাড়িটার বেগ, এটা হচ্ছে কিসের বেগ বলতো? গাড়িটার বেগ, গাড়ির বেগ। আর হচ্ছে তোমার রাস্তার ব্যাসার্ধ। অনেকে এই জিনিসটা না বুঝতে পারে না। রাস্তার ব্যাসার্ধ, রাস্তার ব্যাসার্ধ এই যে যে গোলাকার অংশটা, এটা হচ্ছে একটা বৃত্তের একটা কি বলতো অংশ বিশেষ। তো এইখান থেকে যদি আমি চিন্তা করি, এইটা হচ্ছে আর মানে রাস্তাটার ব্যাসার্ধ। তো এইটা আর জি হচ্ছে অভিকর্ষস্থল, এটা তো তুমি জানোই। এখন এই যে ব্যাংকিং কোন ব্যাপারটা কি জানো, মনে করো রাস্তাটা যখন তুমি দেখবা কোনো জায়গায় তুমি হেলে যাবা, তখন রাস্তাটা এরকম একটু থাকে, মনে করো এরকম একটু ভাষা থাকে। তো এই ব্যাংকিং ইউনিট আছে, এই রাস্তাটার এই সাইডটা এরকম নিচু, বাট এই সাইডটা দেখবা একটু উঁচু। তাহলে এই যে এইটা একটা ত্রিভুজ গঠন করতেছে না, এই যে একটা কোণ উৎপন্ন হইতেছে না, মানে এই জায়গা বরাবর এই জায়গা বরাবর একটা কোণ, মানে গাড়িটা গেছে এভাবে জাস্ট এই এই জায়গা বরাবর একটা কোণ আসতেছে, এই কোণটাকে বলা হয় ব্যাংকিং কোণ। বুঝতে পারছো? এন্ড এই ব্যাংকিং কোণ কত হলে গাড়িটা তোমার সিটকে পড়বে কি পড়বে না, বেগ কমানো না বাড়ানো। দেখো তোমাদের কিন্তু এই আর কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবা না, রাস্তা কিন্তু ফিক্সড, জি কিন্তু ফিক্সড। তো তোমরা চেঞ্জ করতে পারবা কি বলতো, থিটা এবং ভি চেঞ্জ করতে পারবা। থিটা কখন চেঞ্জ করতে পারবা, যখন রাস্তাটা তুমি কনস্ট্রাকশনের কাজ করতেছো। সো এটাও বেশিরভাগ চেঞ্জ করার ব্যাপার আসে না, আসে তোমার বেগ। অনেক সময় দেখবা গাড়ির ড্রাইভার বলছে যে এত 24 কিলোমিটার পার আওয়ার বেগে সে চলছে, তার মানে তার বেগ কমাইতে হবে না বাড়াইতে হবে? নর্মালি কমাইতে হয়, যে তার দুর্ঘটনা এড়ানোর জন্য। সো এই টাইপ ম্যাথ গুলা তোমার এই কোন ব্যাংকিং কোণ দ্বারা আসে। দেন আমরা নেক্সট টপিক, এইটা নিয়ে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এই জায়গাটা এই জায়গা থেকে কত, মানে এই জায়গা থেকে কতটুকু উঁচু, মানে কতটুকু উঁচু। অ্যাজ লাইক এটা যদি আমি এইভাবে চিন্তা করি, দেখো এই জিনিসটি এইভাবে গেছে, মানে এই রাস্তাটা না এইভাবে গেছে, এইরকম অনেকগুলা ত্রিভুজের খন্ড খন্ড খন্ড। সো এটা একটা সমকোণী ত্রিভুজ। সো এইটা হচ্ছে তার উচ্চতা, এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে তার ভূমি। বুঝতে পারছো? এখন থিটার মান যখন অনেক অনেক ক্ষুদ্র হয়, বুঝতে অনেক অনেক ক্ষুদ্র হয়, মানে লাইক 10 ডিগ্রি থেকে কম বা 4 ডিগ্রি থেকে কম, তখন সাইন থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা হয়। সাইন থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা হয়। তখন এই জায়গাটা হচ্ছে আমার রাস্তার ব্যাসার্ধ আর, তখন তুমি লিখতে পারো সাইন থিটা ইজ ইকুয়াল টু তোমার লম্ব বাই অতিভুজ আর।
এখান থেকে তোমার এই এইচটা বের করা যায়, কারণ থিটার মানটা তোমার দেয়া থাকবে এবং আর এর মানটা তুমি জানোই। সো এখান থেকে তুমি কতটুকু উঠছো সেটা বের করা যায়। এটা একটু মাথায় রাখবা যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা কখন হয়, যখন থিটার মান অনেক ক্ষুদ্র হয়। তোমাদের বইতে দেখবো অনেক ম্যাথ দেয়া আছে, এটা মাথায় নিবা। দেন আছে নেক্সট আছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এল দ্বারা প্রকাশ করা হয় যে কোনো রৈখিক জিনিসকে যার সেটা আর দ্বারা গুণ করবা সে কি হয়ে যায়, কৌণিক হয়ে যায়। যদি আমি বলি হয় ভরবেগ, তাহলে ওমেগা গুণন আর, বুঝতে পারছো, ত্বরণ তোমার আলফা ইন্টু আর। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, এটা হচ্ছে রৈখিক ত্বরণ। এই জিনিসগুলো দিয়ে তোমরা ম্যাথ গুলো করবা, এবং এখানে ভেক্টরের কিছু ক্রস গুণন, যেহেতু এটা ভেক্টর রাশি, ক্রস গুণন দ্বারা এদের ম্যাথ গুলো করবা। দেন আসো কাজ শক্তি। কাজ শক্তির ক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু তুমি জানো এফ এস কি হয়, কস থিটা। এফ এস কস থিটা, এফ এস কস থিটা দ্বারা তুমি ম্যাথ গুলো একটু দেখবা, তাহলে অনেক ইজিলি হয়ে যাবে যে কোণের মানগুলো কত দেয়া আছে, এটাতে কোনো ঝামেলা হয় না। এখন আসো শক্তির ক্ষেত্রে। শক্তি দুই রকমের আছে, একটা আছে কাইনেটিক এনার্জি, আর একটা আছে তোমার পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জিটাকে তুমি বলতেছো হাফ এম ভি স্কয়ার, এবং পটেনশিয়াল এনার্জিটাকে বলতেছো এম জি এইচ। তো আজকে থেকে একটা জিনিস ভাইয়ারা মনে রাখবা, যে মনে করো এটা দালান, এটা দালানের ক্ষেত্রে তোমার এখানে কে কত বলো তো, 0। এখানে তোমার ইপি কত, 0। বাট এখানে তোমার ইপি কত, ম্যাক্স। এখানে কে কত, ম্যাক্স। কারণ হচ্ছে মাথায় রাখবা যে প্রত্যেকটা জায়গায় তুমি কে বলো বা ইপি বলো, কি ফরম্যাট বসাবা, এমজিএইচ ফরম্যাট বসাবা। তবে ইকে এর জন্য এইটার জন্য এইচ হবে তোমার যতটুকু, যতটুকু পড়ছে। সাপোজ মনে করি এই জায়গায় যদি আমি বলি কে ইজ ইকুয়াল টু হোয়াট, তার মানে এই উচ্চতা হচ্ছে এর জন্য উচ্চতা, বুঝতে পারছো? তার মানে তুমি এইখানে বলতে পারবা এইচ। আবার যদি বলি এখানে ইপি কত, এই ইপিটা হচ্ছে এই দূরত্বটা, সাপোজ এক্স, তাহলে এইটা হবে এম জি এক্স এবং এইটা হবে তোমার এম জি এইচ। তার মানে ইপি হচ্ছে তোমার কতটা উপরে আছে, আর ইকে হচ্ছে কতটুকু সে পড়ছে এই একটা স্থান থেকে। তো তোমার বেশিরভাগ ম্যাথগুলো দিবে যে এটি এত উচ্চতা থেকে পড়ছে, কোন স্থানে তোমার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। এই টাইপ ম্যাথগুলো তোমরা এই ফর্মুলা দিয়ে করবা। দেন আসো ক্ষমতা। ক্ষমতার তোমরা জানো যে পি দ্বারা প্রকাশ করা হয় পাওয়ার। পাওয়ার ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, বা বলতে পারো এম জি এইচ বাই টি। বা মোটরের পানি তোলার ক্ষেত্রে অ্যাজ লাইক একটা বিল্ডিং দেওয়া আছে, বিল্ডিং এ তুমি কি করছো, এখান থেকে নিচ থেকে বিল্ডিংটা মনে করো তোমার দিছে 30 মিটার, এখান থেকে তুমি মনে করো 2000 কেজি পানি উপরে উঠাইছো, তাহলে এর কত সময় উঠাইছো, তাহলে মোটরের ক্ষমতা কত। এখন তুমি নর্মালি বাজার থেকে মোটর কিনে আনছো মনে করো 3 কিলোওয়াট, এবং এখানে কৃতকাজ পাইতেছো 2 কিলোওয়াট। তার মানে তোমার এটাকে বলা হয় ইটা, যেটা মোটরের কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু পি, তুমি আউটপুট কত পাইতেছো আর ইনপুট কত দিছো ইন্টু 100%। এটা দ্বারা ম্যাথ গুলো করবা ভাইয়ারা, দেখবা কাজ ক্ষমতা শক্তি এবং নিউটনিয়ান বলবিদ্যার ম্যাথগুলো তোমরা অনেক ইজিলি পাইতেছো। তো ঘটনা হচ্ছে তোমরা এই যে ফিজিক্সের যে 7টা চ্যাপ্টার আছে, এই টপিক গুলা ভালো করে পড়বা এবং ম্যাথ সলভ করবা, দেখবা ভাইয়ারা এক্সামে ইনশাল্লাহ ভালো করবা। ভয় পাওয়ার কিচ্ছু নাই। ফিজিক্সে তোমরা একটু মজা নিয়ে পড়বা, যে আসলে থিম গুলা কি, টপিক গুলা কি। সব পড়তে যাই না, সব পড়তে গেলে দেখবা মাথা উলাই গেছে, বুঝতে পারছো ভাইয়ারা? তো এই কয়টা টপিক একটু পড়ো, দেখবা অনেক ইজি লাগবে। থ্যাংক ইউ।